জি স্যার, ব্যাকআপ পাইছে না? হ্যাঁ, ফাইন। শুরু করেছি। দেখো শুরু করছো, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। গতদিন এই এক্সাম্পলটা দেখেছিলাম, তারপর থেকে শুরু করব। আমাদের কন্টেন্ট শুরু হবে তারপর থেকে। ওকে, ছিল আচ্ছা, এইখানে আমরা যে ইকুয়েশন, সুইং ইকুয়েশন যেটা দেখেছিলাম, সেটা ছিল একটা সুইং ইকুয়েশন ফর সিঙ্গেল মেশিন সিস্টেম, মনে হয় একটা মেশিনের জন্য, ঠিক আছে। So, একাধিক মেশিনও থাকতে পারে, যদি সিঙ্গেল মেশিন যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা একটু চিন্তার ব্যাপার। আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, ওকে, সো স্টেবিলিটি স্টাডি যখন আমরা লার্জ সিস্টেমের জন্য করতেছি, যার মধ্যে অনেক মেশিন আছে যারা জিওগ্রাফিক্যালি ডিসপার্সড একটা ওয়াইড এরিয়ার মধ্যে, তখন এটা ডিজারেবল হয় যে নাম্বার অফ সুইং ইকুয়েশন সলভ যেটা করতে হবে সেটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে সেটা খুব সুবিধাজনক হয়। তো এটা করা যেতে পারে যদি ট্রান্সমিশন লাইন ফল্ট অথবা আদার ডিস্টারবেন্স ফলে মেশিনগুলো এফেক্টেড হয় একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে, যাতে তাদের রোটর গুলা একসাথে সুইং করে, ঠিক আছে। এই ধরনের কেসে মেশিন প্ল্যান্টের মধ্যে যে মেশিনগুলা আছে, সেই মেশিনগুলাকে আমরা একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট মেশিন হিসাবে কম্বাইন করতে পারি, জাস্ট অ্যাজ ইফ তাদের রোটর গুলা হলো মেকানিক্যালি কাপলড, আর একটা মাত্র সুইং ইকুয়েশন তাদের জন্য আমরা লিখব। সো একটা পাওয়ার প্ল্যান্ট যার দুইটা জেনারেটর সেম বাসে কানেক্টেড আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যালি রিমোট নেটওয়ার্ক ডিস্টারবেন্সের থেকে, সেটার জন্য সুইং ইকুয়েশন কমন সিস্টেম বেসের জন্য আমরা লিখতে পারি। ফার্স্ট মেশিনের জন্য লিখতে পারি 2h1 বাই ওমেগা s ইনটু d স্কয়ার ডেল্টা 1 বাই dt স্কয়ার ইকুয়াল টু pm1 মাইনাস p1 পার ইউনিট। আর সেকেন্ড মেশিনের জন্য লিখতে পারি 2h2 বাই ওমেগা s d স্কয়ার ডেল্টা 2 বাই dt স্কয়ার ইকুয়াল টু pm2 মাইনাস p2 পার ইউনিট, ঠিক আছে। সো এখানে আমরা কমন সিস্টেম বেসের জন্য চিন্তা করতেছি। সো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি এবং ডেল্টা 1 আর ডেল্টা 2 কে ডেল্টা দিয়ে ডিনোট করি, কারণ যেহেতু রোটর গুলো একসাথে সুইং করতেছে, তাহলে আমরা লিখতে পারি 2h1 plus h2 by omega s d square delta 1 by dt square ব্র্যাকেটের ভিতরে d square by dt square into delta 1 plus delta 2 delta 1 delta 2 তো ইকুয়াল। সো আমরা এই দুটাকে যদি অ্যাড করি তাহলে লিখতে পারি 2 into 2 by omega s into h1 plus h2 d square delta by dt square is equal to pm1 plus pm2 minus p1 minus pe2, এটা লিখতে পারি। সো 2h1 plus h2 কে আমরা লিখতেছি হলো h, ঠিক আছে। সো 2 into h into d square delta by dt square by omega s is equal to হচ্ছে pm minus p, যেখানে pm is equal to হচ্ছে pm1 plus pm2 আর p is equal to হচ্ছে pm1 plus p2। সো এই সিঙ্গেল ইকুয়েশন এটাকে সলভ করা যায় প্ল্যান্ট ডায়নামিক্স এর জন্য, ঠিক আছে। সো আমরা যেটা করতে পারি,
একটা এক্সাম্পল দেখি, যদি 260 হার্জ generating units operate in parallel within the same power plant and have the following ratings. Unit 1, 500 MVA, 0.85 power factor, 20 kV, 3400 revolutions per minute. H1 is equal to 4.8 megajoules per megavolt ampere. Unit 2 হচ্ছে 1333 megavolt ampere, 0.9 power factor, 22 kV, 1800 revolutions per minute. H2 is equal to 3.27 megajoules per MVA. Calculate the equivalent H constant for the two units on a 100 MVA base. So kinetic energy is equal to হচ্ছে 4.8 into 500 plus 3.27 megajoules per MVA into 1333. That is, এটা হচ্ছে H1 এবং H2 ইউনিটটা হচ্ছে 4.8 আর 3.27. সো টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে মেগাজুলস পার এমভিএ, আর এটা হচ্ছে এমভিএ রেটিং। সো H ইনটু S এটা হচ্ছে এমভিএ রেটিং। সো টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে 4.8 ইনটু 500 প্লাস 3.27 ইনটু 1333 করলে আসতেছে 6759 মেগাজুলস। সো H constant for the equivalent machine on the 100 MVA হবে হলো H is equal to 6759 divided by 100, that is 67.59 megajoules per MVA। ঠিক আছে, সো এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারি একটা সিঙ্গেল সুইং ইকুয়েশনের জন্য, provided the machines swing together, যার অর্থ হচ্ছে যে এর ফলে রোটর অ্যাঙ্গেল গুলা প্রত্যেক ইনস্ট্যান্ট অফ টাইমে সিনক্রোনাসলি স্টেপ করবে। ঠিক আছে, সো এই ধরনের মেশিন যেগুলা একসাথে সুইং করে তাদেরকে বলা হয় হলো কোহেরেন্ট মেশিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে নেই, আচ্ছা এই ফর্মুলাটা কাজে লাগাইছি আর কি আমরা। ঠিক আছে, H system is equal to H machine into S machine by S system। মেশিনের এটা দিয়ে দেওয়া আছে H1 S1, H2 S2 দিয়ে দেওয়া আছে, সেখান থেকে H টা বের করছি, S সিস্টেমও দিয়ে দেওয়া আছে 100 MVA, সেখান থেকে আমরা H টা বের করেছি। ঠিক আছে, এটা পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। আচ্ছা, মেশিন যেগুলা একসাথে সুইং বলতেছি সেগুলাকে একসাথে সুইং করলে সো এখানে একটা জিনিস নোট করার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেটা যে ওমেগা এস আর ডেল্টা দুইটাই যদি ইলেকট্রিক্যাল ডিগ্রি অথবা রেডিয়ান্স এক্সপ্রেস করা হয়, তাহলে সুইং ইকুয়েশন কোহেরেন্ট মেশিনের জন্য সেটাকে কম্বাইন করা যায়, একসাথে কম্বাইন করা যায়। ঠিক আছে, যদি ওমেগা এস আর ডেল্টাকে ইলেকট্রিক্যাল ডিগ্রিজে এক্সপ্রেস করি, যেমন এখানে মনে করো যে আমাদের এইটার আরপিএম ছিল 1800 রেভলিউশনস পার মিনিট, আর এইটার ইউনিট 2 এর আর ইউনিট 1 এর রেভলিউশনস হচ্ছে 3600 রেভলিউশনস পার মিনিট। কিন্তু তারপরেও দুইটার আরপিএম ডিফারেন্ট হলেও এই দুইটাকে কম্বাইন করা যায় কোহেরেন্ট মেশিনের জন্য, যেহেতু এইগুলাকে আমরা ইলেকট্রিক্যাল ডিগ্রিজ বা রেডিয়ান্সে যদি এক্সপ্রেস করি তাহলে করা যাবে। ঠিক আছে, ওমেগা এস এবং ডেল্টা দুইটাকে যদি ইলেকট্রিক্যাল ডিগ্রিজ বা রেডিয়ান্স এক্সপ্রেস করি তাহলে বা ইলেকট্রিক্যাল ডিগ্রিজ পার সেকেন্ডে যদি এক্সপ্রেস করি তাহলে সেটাকে কোহেরেন্ট মেশিন হিসাবে আমরা ট্রিট করতে পারি। ঠিক আছে, এবং সুইং ইকুয়েশনকে তাহলে কম্বাইন করা যাবে। এখন একটা পেয়ার অফ নন কোহেরেন্ট মেশিন, যেটা সিস্টেম নন কোহেরেন্ট মেশিন হচ্ছে যে ক্ষেত্রে মেশিন গুলো একসাথে সুইং করতেছে না। সো পেয়ার অফ নন কোহেরেন্ট মেশিন কে সিস্টেমের সুইং ইকুয়েশন মেশিনের সুইং ইকুয়েশনকে আমরা এক্সপ্রেস করতে পারি 16.18 এবং 16.19 এর মতন করে। সো দ্যাট ইজ এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে,
কিভাবে করা যায় খেয়াল করে দেখো। আমরা যদি আমরা এইখান থেকে 16.18 থেকে ডি স্কয়ার ডেল্টা বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি ওমেগা এস বাই 2h ইনটু ব্র্যাকেটে pm1 মাইনাস p1 আর ডি স্কয়ার বাই 2h2 ইনটু ব্র্যাকেটে pm2 মাইনাস p2 এভাবে লেখা যায়, ঠিক আছে। সো ডি স্কয়ার ডেল্টা 1 বাই ডি স্কয়ার ডিটি স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডেল্টা 2 বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা এস বাই 2 ইনটু ব্র্যাকেটে pm1 মাইনাস p1 বাই h1 মাইনাস pm2 মাইনাস p2 বাই h2, ঠিক আছে। সো যদি প্রত্যেক সাইডকে আমরা যদি এখন h1 h2 ডিভাইডেড বাই h1 প্লাস h2 দিয়ে মাল্টিপ্লাই করি আর রিঅ্যারেঞ্জ করি, তাহলে লিখতে পারি 2 বাই ওমেগা s ইনটু h1 বাই h2, মানে 2 বাই ওমেগা s কে এইদিকে নিয়ে আসলাম ইনটু h1 h2 বাই h1 প্লাস h2 দিয়ে যদি লিখি, তাহলে ডি স্কয়ার ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করছি h1 h2 বাই h1 প্লাস h2 দিয়ে। সো h1 h1 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে pm1 h2 এখান থেকে আসবে, আবার মাইনাস হবে এখানে h2 যে pm2 h1 হবে মাইনাস pm2 h1 বাই h1 প্লাস h2 মাইনাস একই রকম ভাবে p1 h2 মাইনাস p2 h1 ডিভাইডেড বাই h1 প্লাস h2, এটা লেখা যায় আর কি, ঠিক আছে। সো এটু পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা? এটাকে জাস্ট এই জিনিসটা বোঝা গেছে, মাল্টিপ্লাই করে রিঅ্যারেঞ্জ করলে এভাবে লেখা যায় আর কি, ঠিক আছে। মানে প্রথম টার্মটা নিলাম আর থার্ড টার্মটা নিলাম একসাথে, আর সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্মটা নিলাম একসাথে আফটার মাল্টিপ্লাইং বাই h1 বাই h2 এন্ড ডিভাইডেড বাই h1 প্লাস h2 দিয়ে দুই সাইডকে মাল্টিপ্লাই করার পরে আর 2 বাই ওমেগা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিছি আগে, 2 বাই ওমেগা টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। সো এইটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 2 বাই ওমেগা s ইনটু h12 ডি স্কয়ার ডেল্টা 12 বাই ডিটি স্কয়ার মাইনাস pm12 মাইনাস p12, যেখানে রিলেটিভ অ্যাঙ্গেল ডেল্টা 12 হচ্ছে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, ঠিক আছে। এটা হচ্ছে রিলেটিভ অ্যাঙ্গেল আর ইকুইভ্যালেন্ট ইনার্শিয়া h12 হচ্ছে h1 ইনটু h2 ডিভাইডেড বাই h1 প্লাস h2, আর পাওয়ার ওয়েটেড ইনপুট এন্ড আউটপুট পাওয়ার হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে pm12 ইজ ইকুয়াল টু হচ্ছে pm1 h2 মাইনাস pm2 h1 ডিভাইডেড বাই h1 প্লাস h2, আর ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে p1 h2 মাইনাস p2 h1 ডিভাইডেড বাই h1 প্লাস h2। এটা পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? নাই, ফাইন। আচ্ছা, এখন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি, যে যখন টু মেশিন সিস্টেমের মধ্যে একটা মাত্র জেনারেটর আছে মেশিন 1 হিসাবে আর সিনক্রোনাস মোটর আছে মেশিন 2 হিসাবে, যারা কানেক্টেড বাই পিওর রিঅ্যাক্টেন্স, নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড, নেটওয়ার্কটা হচ্ছে পিওর রিঅ্যাক্টেন্সের নেটওয়ার্ক। এই অবস্থাতে জেনারেটরের আউটপুটে যা চেঞ্জ হয় সেটা অ্যাবজর্ব করে কে? মোটর, তাই না? জেনারেটরের আউটপুট হচ্ছে কি? পাওয়ার যেহেতু পিওর রিঅ্যাক্টেন্স দিয়ে কানেক্টেড জেনারেটরের সাথে মোটর, সো রিঅ্যাক্টেন্সে কোনো পাওয়ার অ্যাবজর্ব হয় না, সুতরাং পুরো পাওয়ারটা অ্যাবজর্ব করবে হলো মোটর ইটসেলফ। তখন আমরা লিখতে পারি pm1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস pm2 ইজ ইকুয়াল টু pm1 যা জেনারেট করতেছে pm2 হচ্ছে তার সমান, কিন্তু সাইনটা হচ্ছে অপোজিট। এই দুইটা হচ্ছে pm এর ইকুয়াল, আর p1 ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস p2 ইজ ইকুয়াল হচ্ছে p। তাহলে এই কন্ডিশনে আমরা লিখতে পারি pm12 ইজ ইকুয়াল হচ্ছে কি? pm12 ইজ ইকুয়াল টু pm1 h2 মাইনাস pm2 h1 বাই h1 প্লাস h2, দ্যাট ইজ pm1 h2 প্লাস pm1 h1 বাই h1 প্লাস h2। তাহলে pm1 কমন নিলে এটা লিখতে পারি pm1 ইনটু h1 প্লাস h2 বাই h1 প্লাস h2, দ্যাট ইজ pm1। pm12 ইজ ইকুয়াল হচ্ছে তার মানে pm1 which is equal to pm।
একই রকম ভাবে P12 ইকুয়াল টু হচ্ছে P, তাহলে এটাকে লিখতে পারি আমরা, তাহলে এই ইকুয়েশনটাকে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে ছোট করে লিখতে পারি 2/ওমেগা s h d স্কয়ার ডেল্টা h12, sorry, 2/ওমেগা s into h12 d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার, d স্কয়ার ডেল্টা 12 বাই dt স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে pm মাইনাস pe। ঠিক আছে, এটা পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এই এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিঙ্গেল মেশিনের জন্য যেরকম ইকুয়েশন ছিল সেরকম ইকুয়েশনই সিঙ্গেল মেশিনের জন্য ইকুয়েশন ছিল, খেয়াল করে দেখো, এই যে এরকম 2h/ওমেগা s d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার ইকুয়াল টু pm মাইনাস p, এই জায়গায় হয়ে গেছে 2h12/ওমেগা s d স্কয়ার ডেল্টা 12 বাই dt স্কয়ার ইকুয়াল টু pm মাইনাস p। pm p ঠিকই আছে, শুধুমাত্র h12 আর ডেল্টা 12 আসছে আগের জায়গাতে, ঠিক আছে? এখানে ডেল্টা 12 হচ্ছে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, আর h12 হচ্ছে weighted, that is equivalent inertia, h1 h2 divided by h1, ঠিক আছে? এটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। ওকে, সো কোশ্চেন 1622 টা কি? ঠিক আছে, এখানে আমরা দেখতেছি যে ডেল্টার মানে তার রেসপেক্টে মানে স্টেবিলিটি 1622 যেটা ডেমনস্ট্রেট করতেছে সেটা হচ্ছে যে স্টেবিলিটি of a machine within a system, সেটা হচ্ছে একটা রিলেটিভ প্রপার্টি associated with its dynamic behavior with respect to the other machines of the system। মেশিনের অন্যান্য সিস্টেমের অন্যান্য মেশিন রেসপেক্টে তার ডাইনামিক বিহেভিয়ারটাকে আসলে আমাদের চিন্তা করতে হবে স্টেবিলিটি কনসিডারেশনের জন্য। যেমন মনে করো ডেল্টা 1, এটাকে আরেকটা রোটর অ্যাঙ্গেল অফ আদার মেশিনের রেসপেক্টে আমরা চুজ করতে পারি, যেটা হচ্ছে ডেল্টা 2। স্টেবল হওয়ার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন অল মেশিনস মাস্ট কমে যেতে হবে, সেটা সেগুলোকে অবশ্যই কমে যেতে হবে ফাইন আফটার দ্য ফাইনাল সুইচিং অফ। সুইচিং অপারেশনটা কিরকম হতে পারে সেটা আমরা আগে বলছি, যেমন মনে করো এটা হতে পারে যে সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেল অথবা একটা ফল্ট ক্লিয়ার করার জন্য এটসেট্রা। সো আমরা যদি চুজ করতে পারি যে অ্যাঙ্গেলটাকে আমরা প্লট করব মোটরের রোটর আর সিনক্রোনাসলি রোটেটিং রেফারেন্স এক্সিস এর রেসপেক্টে, তবে এটা হচ্ছে যে রিলেটিভ অ্যাঙ্গেল বিটুইন মেশিনস টা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো সো আমাদের ডিসকাশন থেকে এটা দেখা যাচ্ছে যে রিলেটিভ নেচার অফ দ্য সিস্টেম স্টেবিলিটি যেটা শো করতেছে সেটা হচ্ছে যে টু মেশিন প্রবলেম নিয়ে আমাদেরকে, ধরনের প্রবলেম দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে একটা মেশিন একটা মেশিন যার হচ্ছে ফিনাইট ইনার্শিয়া সুইঙ্গিং, ফিনাইট ইনার্শিয়া আছে, সেটা সুইং করতেছে উইথ রেসপেক্ট টু অ্যান ইনফিনাইট বাসের সাথে তার ইয়েটা কি হলো সেটা আমরা চিন্তা করতে পারি, যে সুইংটা কতটুকু হলো বা কি হলো সেটা চিন্তা করতে পারি। একটা ইনফিনাইট বাইজ হতে পারে, আমরা চিন্তা করতে পারি হলো স্টেবিলিটি পারপাসের জন্য, যে একটা বাস যেটা হচ্ছে যেটাতে একটা মেশিন অফ কনস্ট্যান্ট ইন্টারনাল ভোল্টেজ আছে,
যার আছে হলো জিরো ইম্পিডেন্স আর ইনফিনাইট ইনার্শিয়া। সো একটা জেনারেটর যে জায়গায় কানেক্টেড থাকে সেটা বাসের সাথে, সেটাকে আমরা চিন্তা করতে পারি একটা যে জায়গায় কানেক্টেড থাকে সেটাকে চিন্তা করতে পারি ইনফিনাইট বাস হিসাবে, ঠিক আছে। সো আমাদের টু মেশিন সিস্টেমের জন্য আমরা প্রথমত যেটা চিন্তা করবো সেটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, ঠিক আছে। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনে আমরা চিন্তা করতে পারি যেটা, মনে করো এটা হচ্ছে একটা সিনক্রোনাস মেশিন যেটাকে স্টাডি করতেছি ট্রানজিয়েন্ট স্টাডিজ এর জন্য। তার এটা হচ্ছে ডাইরেক্ট এক্সিস, জেএক্সডি প্রাইমটা হচ্ছে ডাইরেক্ট এক্সিস, এটা হচ্ছে কি চিন্তা করে নেই, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স না? ট্রানজিয়েন্ট না, এটা ট্রানজিয়েন্ট, এটা সাব ট্রানজিয়েন্ট হচ্ছে ডাবল প্রাইম, সো তার মানে এটা হলো ট্রানজিয়েন্ট, রাইট। এটা ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স হিসেবে চিন্তা করতে পারি। এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে আই, এটা হলো টার্মিনাল ভোল্টেজ ভিটি, এটা হলো কারেন্টটা, আর জেনারেটেড ভোল্টেজ যেটা সেটাকে ট্রানজিয়েন্ট জেনারেটেড ভোল্টেজ যেটা সেটা চিন্তা করতে পারি ইআই প্রাইম হিসাবে, ঠিক আছে। সো রেফারেন্স ধরতেছে এটাকে, এটা রেসপেক্টে ভিটিটা আসলে আলফা অ্যাঙ্গেলে, ভিটির সাথে আমাদের আইটা সার্টেন ফেজ অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে। সো আইটা যদি এইদিকে হয় তাহলে জে, সো আমরা যদি দেখি ভিটি, ভিটি হচ্ছে এইটা, এটা প্লাস মাইনাস, এদিকে জিএক্সডি প্রাইমের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে ইআই প্রাইম ইজগলটা হচ্ছে জিআই এক্সডি প্রাইম প্লাস ভিটি। সো ভিটির সাথে জিআই এক্সডি প্রাইম অ্যাড করে ইআই প্রাইমটাকে পেয়েছি আমরা, ঠিক আছে। ফেজার ডায়াগ্রাম অফ সিনক্রোনাস মেশিন ফর ট্রানজিয়েন্ট স্টেবিলিটি স্টাডিজ, এটা দেখলাম আমরা, ঠিক আছে। ওকে, সো এইখানে আমরা যেটা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে একটা মেশিন, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সেস হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ E1 প্রাইম আর E2 প্রাইমের সাথে রিঅ্যাক্টেড, যেটা ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স গুলো আছে সেগুলো হলো ট্রান্সমিশন নেটওয়ার্কের মধ্যে আমরা ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে। সো ওয়াই বাসটা কি হবে বুঝতে পারবা? ওয়াই বাস হবে ইজগল হচ্ছে Y11 Y12 Y21 Y22 এরকম, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে 1 এর সাথে 1 এর অ্যাডমিটেন্স, Y12 হচ্ছে 1 এর সাথে 2 এর অ্যাডমিটেন্স, 21 হচ্ছে 2 এর সাথে 1 এর অ্যাডমিটেন্স, আর 22 হচ্ছে 2 এর সেলফ অ্যাডমিটেন্স যেটা সেটা, আর Y11 হচ্ছে 1 এর সেলফ অ্যাডমিটেন্স, ঠিক আছে। সো এখানে একটা জিনিস যেটা চিন্তার ব্যাপার আছে সেটা হলো Y11 হলো 1 নোড 1 এ, নোড 1 হচ্ছে এটা, নোড 2 হচ্ছে এটা, নোড 2 হচ্ছে এটা। সো Y11 হচ্ছে নোড 1 এর সাথে যত অ্যাডমিটেন্স আছে, দ্যাট ইজ 1 2 এর মধ্যে যেটা আছে, 1 আর গ্রাউন্ডের মধ্যে যেটা আছে, সেগুলো সবগুলারই এগুলো আসবে আর কি, ঠিক আছে। আর Y1 আর Y12 তে আসবে হলো 1 আর 2 এর মধ্যে যে রিঅ্যাক্ট্যান্স আছে সেটা। সো এই রিঅ্যাক্ট্যান্স 1 আর 2 এর মধ্যে যে রিঅ্যাক্ট্যান্সটা আসবে সেটা হবে হলো আচ্ছা, তার মানে আমার যতটুকু মনে আসে Y12 টা হবে হলো, যদি রিঅ্যাক্ট্যান্স, যদি পিওর রিঅ্যাক্ট্যান্স যদি হয় তাহলে বেসিক্যালি এটা হচ্ছে এরকম,
যে ওয়াই বাস ইন্টু জেড বাস করলে, সরি ওয়াই বাস ইন্টু ভি বাস করলে, ভি বাস টু ওয়াই বাস ইন্টু ভি বাস বা ভি ইন্টু ওয়াই বাস করলে যেটা হবে সেটা হলো সবগুলা কারেন্ট গুলাকে পাবো আমরা, ঠিক আছে। তার মানে y12 যদি 1 আর 2 এর মধ্যে যদি পিওর রিঅ্যাকট্যান্স যদি থাকে, তাহলে y12 টা হবে হলো, মনে করো এটা প্লাস J3 ওহম, তাহলে y12 টা হবে কি বলো তো, একজন বলো y12 টা কি হবে। 1 আর 2 এর মধ্যে যদি J3 রিঅ্যাকট্যান্স যদি থাকে তাহলে এটা কি হবে, -3J। -3J। জেড জেড বাস হচ্ছে J3, Z12 হচ্ছে J3 মনে আচ্ছা, করো, এটা Z1। আচ্ছা, তাহলে Z12 হচ্ছে J3 যদি হয়, তাহলে -1/3J। -1/3, হ্যাঁ রাইট, ঠিক আছে, ইউ আর রাইট, ঠিক আছে, দ্যাট ইজ মানে 1 আর 2 এর মধ্যে যা যা মানে কানেক্টেড থাকবে ওগুলার রিঅ্যাকট্যান্স বের করে যোগ করে মাইনাস করব। রাইট। সো আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দেখি, ওকে, এই যে এখানে ওয়াই বাস, ঠিক আছে, তুমি বলছিলে কি -1/J3, তাই তো? জি স্যার। হ্যাঁ, তার মানে প্লাস J3 হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে হলো আসলে কারেন্ট গুলা চিন্তা করতেছি, তো তার মানে যেটা নিজের বাসের সাথে কানেক্টেড সেগুলো আসবে 1 বাই, মনে করো আমরা যদি চিন্তা করি এই একটাতে দেখি 16.5 এর সি, এটাতে দেখি 16.5 এর সি হচ্ছে এটা, ঠিক আছে। মনে করো এখান থেকে এরকম একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা বাস 3, সো এটা J.2 J.1, তার মানে হলো J.3 হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে, ইম্পিডেন্স, জি স্যার। ঠিক আছে, ইম্পিডেন্স ম্যাট্রিক্স এটা হ্যাঁ স্যার। ইম্পিডেন্স পার ইউনিটে, ঠিক আছে। আর বিআরসি হচ্ছে অ্যাডমিটেন্সে কনভার্ট করছে, তাহলে J.3, তাহলে J.3 এর 1/, নিলে আসবে হলো -J3.33, -J3.33, 1 আর 3 এর মধ্যে কানেক্টেড, এটা হচ্ছে 1/J.4, ঠিক আছে, তার মানে -J2.5, এটাও হচ্ছে মাইনাস, আচ্ছা, এইখানে যেটা করছে বিআরসি তে, এটা হলো মাঝ পয়েন্টে একটা ফল্ট হয়েছে, ফল্ট হওয়াতে এটা গ্রাউন্ডেড হয়ে গেছে এই জায়গায়, তাহলে এই 0.4টা 0.2 এইদিকে আসবে, আর 0.2 মানে হলো -J.5 -J.5, সো এইটা হলো 3 আর গ্রাউন্ডের মধ্যে হলো -J.5, আর 2 আর গ্রাউন্ডের মধ্যে হচ্ছে -J.5, আর এটা হচ্ছে -1/J.4, মানে -J2.5 হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো আমরা একটা জিনিস দেখি জাস্ট, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স 1 আর 3 এর মধ্যে আসতেছে হলো -J3.333, তাই তো? জি স্যার। J.3 1/, করলে -J3.333, ঠিক আছে। সো এইখানে এটা অ্যাডমিটেন্সটা হচ্ছে মাইনাস এটা, কিন্তু যখন আমি কারেন্টের ইকুয়েশন লিখবো তখন দাঁড়াবে হলো কি V1 - V3/Z13, তাই তো? অথবা হচ্ছে V1 - V3 × Y12। অথবা V1 × V3 × Y13, Y1, হ্যাঁ Y13। রাইট, ঠিক আছে। সো Y13 টা হচ্ছে এখানে এইটা -J3.333, ঠিক আছে। সো V1 এর সাথে আসতেছে হলো নেগেটিভ,
আর ভি3 এর আগে মাইনাস আছে, সো V13 এর সাথে এটা আসবে হলো V13 তে এটা আসবে হলো নেগেটিভটা। দাঁড়াও আমি কি ভুল বলতেছি মনে হয়, দাঁড়াও। হ্যাঁ, V1 এ আসবে হলো নেগেটিভটা, ঠিক আছে, ঠিক আছে, দ্যাট ইজ V1 মাইনাস V3 ইন্টু Y13 হচ্ছে মাইনাস J3.33, তার মানে V1 এর সাথে আসতেছে নেগেটিভটা, আর মাইনাস V3 এর সাথে নেগেটিভ, তার সাথে আবার Y13 যে পার্টটা সেটাও নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে গেল, তার মানে V3 এর সাথে আসবে হলো দ্যাট ইজ V3 এর সাথে আসবে হলো পজিটিভ J3.333, ঠিক আছে, বুঝাইতে জি পারছি? স্যার। হ্যাঁ স্যার। আমাদের সেলফ V11 এর যখন লিখবো তখন এটা আসবে হলো মাইনাস J3.333 V13 এর মধ্যে, ঠিক আছে, V1 এর মধ্যে হলো মাইনাস J3.33 আর V13 তে পজিটিভ চলে আসলো, ঠিক আছে, বুঝাইতে পারছি? এইভাবে জি আসতেছে স্যার। জিনিসটা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের ভুল হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যাডমিটেন্স নেটওয়ার্কটা ড্র করার পরে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা আমরা ইয়ে করতে পারি। Y11 হচ্ছে মাইনাস J3.333, কারণ এর সাথে আর কিছু নাই। Y12 তে হবে, Y1 আর 2 এর মধ্যে কোনো সরাসরি কোনো ইয়ে নাই, সো Y12 হবে হলো 0, তারপরে দেখো Y12 হচ্ছে 0, আর Y13 হয়ে যাবে হলো Y13 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 11 এর জন্য সেলফ, আর 13 এর জন্য তার সাথে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিতে হবে, তার মানে প্লাস J3.333 প্লাস J3.333, ঠিক আছে। সো Y11 Y12 Y13 গেল, 21 হবে হলো 12 যেটা ছিল সেটাই, 22 হবে 2 এর সাথে যে ইয়েগুলো আছে সেগুলা, 22 মানে হলো 22 তে আছে হলো এইটা আর এইটা, তার মানে মাইনাস J.5 আর মাইনাস J2.5 মানে মাইনাস J7.5 হবে, মাইনাস J7.5। 2 3 তে হবে 2 আর 3 এর মধ্যে যেটা আছে তার নেগেটিভটা, 2 আর 3 এর মধ্যে আছে মাইনাস J2.5, তার মানে প্লাস J2.5 হবে, প্লাস J2.5। তাহলে এখন তো বাদ বাকিগুলো করা যাবেই, এরপর 3 1 হবে 1 3 যেটা সেটা, এটা 1 3 ছিল J3.33, 3 1 হচ্ছে J3.33, 3 2 হবে 2 3 যেটা ছিল সেরকম, 2 3 ছিল J2.5, আর 3 3 হবে কি, 3 3 হবে 3 এর সেলফ অ্যাডমিটেন্স, তার মানে 3 3 হবে হলো মাইনাস J3.333 মাইনাস J.5 মাইনাস J5 মাইনাস J2.5, তার মানে মাইনাস J7.5, 7 আর 3 এর 10, মানে মাইনাস 10, মাইনাস 10.83 হবে, মাইনাস 10.83। এভাবে আমরা ওয়াই বাসটাকে ফর্ম করতে পারি, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন আগের ইয়েতে চলে যাই। এভাবে আমরা ওয়াই বাসটাকে ফর্ম করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে এই ওয়াই বাসটা ফর্ম করলাম, ঠিক আছে। এখন ওয়াই বাস ফর্ম করার পরে আমরা পাওয়ার পাওয়ার ফ্লো তো তোমরা পড়ে আসছো আগে, তাই না? জি স্যার, PS1। পাওয়ার সিস্টেম 1 এ পড়ে আসছো পাওয়ার ফ্লোটা। সো সেখানে জানো যে পিকে মাইনাস জে কিউ কে, যেখানে কে হতেছে কোন একটা নোডের জন্য আমরা কনসিডার করতেছি, কে নোডের জন্য কনসিডার করতেছি, তাহলে পিকে প্লাস জে কিউ কে ইজ ইকুয়াল টু হচ্ছে ভিকে ইনটু আইকে, আইকে কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে। পিকে মাইনাস জে কিউ কে ইজ ইকুয়াল হচ্ছে ভিকে স্টার ইনটু আইকে, আর পিকে প্লাস জে কিউ কে হচ্ছে ভিকে ইনটু আইকে এর কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে।
সো আই কে তাহলে ভি কে ইনটু আই কে এর কমপ্লেক্স কনজুগেট কে আমরা লিখতে পারি ওয়াই কে এন ইনটু ভি এন এর কমপ্লেক্স কনজুগেট, ওয়্যার n is equal to 1 to n পর্যন্ত ভ্যারি করতেছে, ক্যাপিটাল n পর্যন্ত ভ্যারি করতেছে, ঠিক আছে। সো y k n ইনটু v n এর কমপ্লেক্স কনজুগেট, এটা হচ্ছে i k এর কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে। এটা যে তোমাদের পাওয়ার ফ্লোর ইকুয়েশন 9.4 থেকে আসছে, চ্যাপ্টার 9 এর ইয়ে থেকে, দরকার হলে সেখান থেকে দেখে নিতে পারো। সো এটা যদি এটা ট্রু যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা যে কে কে আমরা লিখতেছি হলো 1 আর n হচ্ছে দুইটা বাসের সিস্টেমের জন্য চিন্তা করতেছি, তাহলে বাস 1 এর জন্য আমরা লিখতে পারি p1 + jq1 হচ্ছে e1 প্রাইম, যেখানে আমরা v কে রিপ্লেস করছি e দিয়ে, ঠিক আছে। e1 প্রাইম ইনটু y11 ইনটু e1 প্রাইমের কমপ্লেক্স কনজুগেট প্লাস e1 প্রাইম ইনটু y12 ইনটু e2 প্রাইমের কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে। ঠিক আছে কিনা দেখো এই পর্যন্ত। জি স্যার, বুঝতে পেরেছি। সো এখন আমরা যদি ডিফাইন করি e1 প্রাইমটাকে যদি ডিফাইন করি, e1 প্রাইমের অ্যাবসলিউট ভ্যালু অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা 1 আর e2 প্রাইমকে ডিনোট করি e2 প্রাইম অ্যাবসলিউট ভ্যালু অফ ডেল্টা 2, তাহলে y11 হচ্ছে g11 প্লাস jb11 আর y12 হচ্ছে, এটাকে পোলার ফর্মে নিলাম, অ্যাবসলিউট ভ্যালু অফ y12 অ্যাঙ্গেল θ12, ঠিক আছে। তাহলে ইকুয়েশন 1630 কে আমরা লিখতে পারি e1 প্রাইমের স্কয়ার ইনটু g11 প্লাস e1 প্রাইম ইনটু e2 প্রাইম ইনটু y12 cos delta1 minus delta2 minus θ12, ঠিক আছে। কিভাবে লিখতে পারি এটা দেখো, 1630 থেকে এটাকে লিখতে পারি e1 প্রাইম ইনটু e1 প্রাইমের কমপ্লেক্স কনজুগেট ইজ ইকুয়াল টু e1 প্রাইমের অ্যাবসলিউট ভ্যালুর স্কয়ার, ঠিক আছে। এই যে এটা সেখান থেকে আসতেছে e1 প্রাইমের অ্যাবসলিউট ভ্যালুর স্কয়ার ইনটু y আচ্ছা এখানে একটু ইয়ে ব্যাপার আছে, ওকে। এখানে দেখো y11 হচ্ছে g11 প্লাস jb11, ঠিক আছে। তো p1 হচ্ছে এইটার রিয়াল পার্ট, ঠিক আছে। তো রিয়াল পার্ট যদি হয় তাহলে এখানে সাবটেন্সটা নেব না আর মানে y11 এর জায়গায় আমি যদি এটা বসাই তাহলে jb11 প্রাইমটা বাদ যাবে আর কি, তাহলে ঠিক আছে। সেই জন্য e1 প্রাইম স্কয়ার অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার g11 প্লাস হচ্ছে এটা হচ্ছে e1 প্রাইম এর অ্যাবসলিউট ভ্যালু ইনটু e2 প্রাইম এর অ্যাবসলিউট ভ্যালু ইনটু y12 হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ y12 আর অ্যাঙ্গেল হচ্ছে θ12, ঠিক আছে। এবং এখানে এটা হচ্ছে e1 প্রাইমের অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা 1, e2 প্রাইমের কমপ্লেক্স কনজুগেটের অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ডেল্টা 2 আর y12 কমপ্লেক্স কনজুগেটের অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস θ12, তাহলে cos অফ ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 মাইনাস θ12, এটা হলো অ্যাঙ্গেলটা রিয়াল পার্টটা, ঠিক আছে। ওকে জি স্যার, বুঝতে পেরেছি। আর q1 টা কি হবে, ওটা q1 ওই টা পুরাটার ইমাজিনারি পার্টটা, কমন ইমাজিনারি পার্টটা নিব। সো ইমাজিনারি পার্টটা নিলে এটা হবে হলো e1 প্রাইমের স্কয়ার
ইন্টু এখানে y1 মানে আসবে jb1, তার কমপ্লেক্স কনজুগেট মানে হলো মাইনাস jb11, তার মানে ইমাজিনারি পার্ট নিলে মাইনাস e1 প্রাইম স্কয়ার b11 হবে। তার সাথে আসবে হলো আগের মতন e1 প্রাইম e2 প্রাইম y12, আর এই অ্যাঙ্গেলটাই থাকবে, কিন্তু এখানে হয়ে যাবে হলো সাইন পার্টটা আসবে, সাইন অফ ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে? আচ্ছা, সো সিমিলার ইকুয়েশন বাস 2 এর জন্য আমরা করতে পারি, চিন্তা করতে পারি। এটা হচ্ছে বাস 1 এর জন্য বাই সাবস্ক্রিপ্ট 1 for 2 and 2 for 1, এই দুটো প্রিসিডিং ইকুয়েশনে। সো এখন যদি আমি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ধরি, একটা নতুন অ্যাঙ্গেল গামাকে এমন ভাবে ডিফাইন করি যে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা 12 মাইনাস পাই বাই 2। ঠিক আছে? থিটা 12 মাইনাস পাই বাই 2 এটা যদি ধরি, তাহলে আমরা আগের ইকুয়েশন থেকে লিখতে পারি p1 ইজ ইকুয়াল টু হচ্ছে e1 প্রাইম স্কয়ার g11 প্লাস e1 প্রাইম e2 প্রাইম y12 cos ডেল্টা মাইনাস থিটা 12 প্লাস পাই বাই 2। সো cos পাই বাই 2, তাহলে এটা দাঁড়াচ্ছে কি গামা ইজ ইকুয়াল টু থিটা 12 মাইনাস পাই বাই 2। তাহলে থিটা 12 হচ্ছে গামা প্লাস পাই বাই 2। সো এই জায়গায় যদি আমি এই cos এর ইয়েতে এটা যদি বসাই, তাহলে এটা আসবে হলো cos অফ ডেল্টা মাইনাস গামা মাইনাস পাই বাই 2, ডেল্টা মাইনাস গামা মাইনাস পাই বাই 2। তার মানে মাইনাস পাই বাই 2 হইলে যেটা হবে, এটা পড়বে হলো মাইনাস পাই বাই 2, মানে হলো এইটুকু ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। ডেল্টা এইটার থেকে আসতেছে হলো জিনিসটা ডেল্টা মাইনাস থিটা 12 মানে হচ্ছে ডেল্টা মাইনাস, এটা দাঁড়াচ্ছে হলো ডেল্টা মাইনাস থিটা 12, থিটা 12 হচ্ছে মাইনাস গামা মাইনাস পাই বাই 2, তাই তো? এটা না? ঠিক আছে। সো মাইনাস পাই বাই 2 মানে হলো এখানে আসতেছে, তার সাথে প্লাস ডেল্টা মাইনাস গামা, তার মানে আবার এদিকে যাচ্ছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে কসটা। তার মানে এটা হবে হলো পজিটিভ, পজিটিভ হবে। আবার যেহেতু 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2 ইন্টু 1, যেহেতু তার মানে এটা কসটা হয়ে যাবে সাইন, তার মানে প্লাস সাইন ডেল্টা মাইনাস গামা হয়ে যাবে। ঠিক আছে কিনা? একটু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো। স্যার এভাবে নিল কেন অ্যাঙ্গেলটা? এটা অনেকভাবেই করা যেতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা থিওরি নিয়ে খুব বেশি কনসার্ন না, যদিও দেখতেছি থিওরিটা, কিন্তু অন্যভাবে হয়তো বা অন্য অনেক বই হয়তো বা অন্যভাবে ট্রিটমেন্টটা করে থাকতে পারে, সেটাও থাকতে পারে আর কি। ঠিক আছে? আচ্ছা, আর Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস E1 প্রাইম স্কয়ার ইনটু B11 প্লাস E1 প্রাইম E2 প্রাইম Y12 সাইন ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 মাইনাস থিটা 12। তার মানে এখানে সাইনটা করতেছে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে সাইনটা হলো নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ হবে, আর সাইনটা হয়ে যাবে কস, তার মানে কস ডেল্টা মাইনাস গামা মাইনাস E1 প্রাইম মাইনাস মাইনাস গামা প্রাইম E2 প্রাইম Y12 কস ডেল্টা মাইনাস গামা। এটা হবে, বোঝা গেছে কিনা দেখো। ঠিক আছে? সো এখন আমরা যদি ইকুয়েশন 1633 তে সিম্পলি লিখি যে পি, যেখানে P1 টা কে আমরা রিপ্লেস করতেছি পি দিয়ে, পি ইজ ইকুয়াল টু পিসি, পিসি হচ্ছে এইটুকু প্লাস পি ম্যাক্স সাইন ডেল্টা মাইনাস গামা, যেখানে পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে E1 প্রাইম স্কয়ার ইনটু G11, আর পি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে E1 প্রাইম ইনটু E2 প্রাইম ইনটু Y12। ঠিক আছে? এভাবে লিখতে পারি আমরা। যেহেতু P1 রিপ্রেজেন্ট করে হলো ইলেকট্রিক পাওয়ার আউটপুট অফ দ্য জেনারেটর, যেখানে আমরা আর্মেচার লসটাকে নেগলেক্ট করতেছি, সেজন্য আমরা
এটাকে রিপ্লেস করছি পি দিয়ে ইকুয়েশন 1635 এ। ঠিক আছে, খেয়াল করে দেখো P1 যেটা ছিল, P1টা ছিল হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। ঠিক আছে, সেজন্য এটাকে পি দিয়ে করছি, রিপ্লেস করছি। সো এটাকে বলা হয় হলো পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ম্যাক্স, P1 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, পি ইজ ইকুয়াল হচ্ছে পিসি প্লাস পি ম্যাক্স সাইন ডেল্টা মাইনাস গামা, এটা। সো এটাকে বলতেছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। এটার গ্রাফটা এজ এ ফাংশন অফ ডেল্টাকে বলা হয় হলো পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ বলা হয়। তাহলে সুইং ইকুয়েশন, সুইং কার্ভ এটা পাইছি যেমন আমরা, সেরকম ভাবে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন এবং পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন আর আরেকটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। ঠিক আছে, সো প্যারামিটার পিসি, পিম্যাক্স, গামা এগুলা হচ্ছে একটা গিভেন নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট ভোল্টেজ ম্যাগনিটিউড E1 প্রাইম, E2 প্রাইম এগুলা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ম্যাগনিটিউড। যদি নেটওয়ার্কটাকে আমরা কনসিডার করি যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে সব এলিমেন্ট ওয়াই বাজের হচ্ছে সাসেপ্টেন্স। সেই ক্ষেত্রে সাসেপ্টেন্স যদি হয়, তাহলে সাসেপ্টেন্স কন্ডাক্টেন্সের ভ্যালু হবে হলো 0, মানে G1টা হবে 0, আর গামার ভ্যালুটা কি দাঁড়াবে, গামার ভ্যালুটা দাঁড়াবে 0, তাই না? কারণ গামা ছিল এটা 1 2 মাইনাস পাই বাই 2, হ্যাঁ এটা 1 2 মাইনাস পাই বাই 2 আর কি, মানে ডেল্টা 1 মাইনাস ডেল্টা পাই বাই 2। সো থিটা 1 2 এর ভ্যালুটা দাঁড়াবে কি, থিটা 1 2 টা কি ছিল আসলে? এটা 1 2 টা ছিল স্যার হচ্ছে ওই যে আমরা যে y11 টা নিছিলাম, ওইটার অ্যাঙ্গেলটা, না y12 টা নিছিলাম ওটার অ্যাঙ্গেলটা অ্যাডমিটেন্সের। দাঁড়াও, থিটা 1 2 হচ্ছে y12 এর অ্যাডমিটেন্স। ঠিক আছে, y12 এর অ্যাডমিটেন্স হচ্ছে কত, 90 ডিগ্রি। 1 আর 2 এর হ্যাঁ, অ্যাডমিটেন্স যদি হয়, পিওর হুম, রিঅ্যাকট্যান্স যদি হয়, তাহলে এটা 90 হচ্ছে 90 ডিগ্রি, তাই না? হুম, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কত 0 হয়ে দাঁড়াচ্ছে? যাবে, 0 0। হয়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি। y12 রিয়েটা তো হলো পজিটিভ, যে যে দেখলাম আমরা, তাই না? যে y12 বা y13 এগুলা দেখো, আমরা আরেকবার দেখি। y12 বা y13 যেগুলো হলো পজিটিভ যে, তার মানে 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি। তাহলে এইখানে পুরো ইয়েটাই 0 হয়ে যাবে আর কি, জিটাও 0 গামাটা হয়ে হয়ে যাবে, যাবে। থিটা 12 হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2, মানে হলো 0 ডিগ্রি হয়ে যাবে। থিটা 12 মানে গামাটার ভ্যালুটাও হয়ে যাবে 0 যদি পিওর রিঅ্যাক্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স। যদি হয়। ঠিক আছে, বা সাসেপ্টেন্স যদি হয় আর কি। ঠিক আছে, সো G11 এবং গামা দুইটাই 0 হবে উইদাউট রেজিস্ট্যান্স। all the elements of y bus are susceptances, এবং then G11 is equal to হচ্ছে গামা, আর হচ্ছে দুইটাই হচ্ছে 0। সো পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন যেটা পিওর রিঅ্যাকট্যান্সের জন্য অ্যাপ্লাই করে, সেটা দাঁড়ায় যাচ্ছে তখন, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো কি, গামাটা যদি 0 হয় আর পিসিটা 0 হয়ে যাবে, তাহলে পিসি যদি 0 হয়ে যায়, কারণ পিসি 0 হবে কেন, কারণ G11 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, সো P is equal to দাঁড়াবে 0 plus P max sin delta, that is P is equal to P max sin delta দাঁড়াবে, এটাই দাঁড়াবে। ঠিক আছে, এখানে P max is equal to হচ্ছে E1 prime into E2 prime by X, এবং X টা হচ্ছে ট্রান্সফার রিঅ্যাকট্যান্স বিটুইন E1 prime and E2 prime। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কতটুকু ট্রান্সফার হতে পারে একটা নেটওয়ার্কের মধ্যে যদি পিওর রিঅ্যাকট্যান্স থাকে, সেটা ইয়ে করা যায়। আর যদি পিওর রিঅ্যাকট্যান্স না হয়, যদি রিয়াল পার্টও থাকে, রেজিস্ট্যান্সও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই এই ধরনের ইকুয়েশন দিয়ে জিনিসটা, সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা লিখতে করতে হবে। আর যদি ওই পিওর
কন্ডাক্টর মানে রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে এটা ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যায়, P max is equal to E1 prime into E2 prime by X এটা হয়ে যায়। আর পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা দাঁড়ায় যায় হলো P is equal to P max sin delta। ঠিক আছে, বোঝা গেছে কিনা পর্যন্ত দেখো? জি স্যার। ওকে ওকে। একটা অঙ্ক দেখি, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ফিগার 16.4 যেটা আমরা আসলে এই ফিগারটা এর ট্রানজিয়েন্ট ডাইরেক্ট এক্সিস সাব ট্রানজিয়েন্ট সাবট্রানজিয়েন্ট না সরি ভুল বললাম, ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স xd প্রাইম হচ্ছে j.2, ট্রান্সফরমারের রিঅ্যাক্টটা হচ্ছে j.1, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স হচ্ছে j.4 এটা একটা ইনফিনাইট বাসের সাথে কানেক্টেড, এই যে ইনফিনাইট দিয়ে দেখানো হচ্ছে এটা। আর এই পি পয়েন্টে একটা মাঝ পয়েন্টে একটা ফল্ট হয়েছে, ফল্টটা কি স্যার সেটা আমরা একটা দেখি। কোশ্চেন ছিল বলো। স্যার, ইনফাইনাইট বাস বলতে অ্যাকচুয়ালি আসলে কি বোঝায়? এই যে আমরা বললাম না, আজকে তো ডিসকাস করলাম, ইনফাইনাইট বাস বলতে ইনার্শিয়া হলো ইনফিনাইট আর তার পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স হচ্ছে 0 এরকম। আমি স্যার ওইটা না আর কি, আমি একটু মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে একটু বুঝতে চাচ্ছিলাম আর কি। মানে আমরা তো পিবি বাস, পিকিউ বাস, ওই বাসগুলা বুঝছিলাম আর কি, মানে প্র্যাকটিক্যাল সেন্সেও। মানে এখানে মানে ইনফাইনাইট বাসটা প্র্যাকটিক্যালি মানে কিরকম, বা ওটা কি কাজে লাগে? প্র্যাকটিক্যালি তো ইনফিনাইট বাস পসিবল না আসলে, তাই না? আচ্ছা তাহলে থিওরিটিক্যাল ইয়া করার জন্য তুমি সিম্পলিফাই করার জন্য করে তুমি আহ, সেটা দিয়ে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য একটা তুমি কনসিডার করতেছো যে ইনফিনাইট বাস, যেটা থেকে যত কারেন্টই নাও না কেন ওইটার ভোল্টেজ ড্রপ করবে না বা কিছু হবে না এরকম, তার মানে তার রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স নাই এরকম। ঠিক আছে, এবং ওখান থেকে ওইটার হলো ইনার্শিয়া হচ্ছে ইনফিনাইট, তার মানে ওখান থেকে যত পাওয়ার তুমি এনার্জি নিয়ে নাও না কেন ওইটার কোনো অসুবিধা হবে না আর কি, নিতে পারবা তুমি বা ইনজেক্ট করতে পারবে। মানে স্যার তাহলে প্র্যাকটিক্যালি কি ধরেন, মানে ব্যাপারটা এরকম যে মানে আমি একটা লার্জ ইন্টারকানেক্টেড সিস্টেমের সাথে বাসকে রাইট কানেক্ট রাইট, করলে। প্র্যাকটিক্যালি লার্জ ইন্টারকানেক্টেড একটা সিস্টেমের সাথে একটা মেশিন যদি কানেক্টেড থাকে তাহলে লার্জ ইন্টারকানেক্টেড সিস্টেমটাকে তুমি ইন্টারনেট বাস হিসেবে ধরতে পারবে। আচ্ছা সেটাও কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি তুমি সিম্পলিফাই করে ধরতেছো, আসলে কিন্তু এটাও লার্জ সিস্টেমটাও কিন্তু ইনফিনাইট বাস না, আসলে প্র্যাকটিক্যালি তুমি ধরতে পারো যে ওই রকম, কিন্তু এটা ওইটা আসলে মানে পুরোপুরি ইনফাইনাইট বাস। এক্স্যাক্টলি এটা না আর কি। ঠিক আছে। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। So single line diagram of figure 16.4 shows a generator connected through parallel transmission lines to a large metropolitan system considered as an infinite bias। এটাই যেখানেই বলে দিচ্ছে একটা মেট্রোপলিটন সিস্টেম, বিরাট বড় একটা মেট্রোপলিটন সিস্টেম যেটাকে আমরা ইনফিনিট বাস হিসেবে চিন্তা করতে পারি। দ্য মেশিন ইজ ডেলিভারিং, মেশিন মানে হলো এই যে এই জেনারেটরটা এক্সডি প্রাইম যেটা দিয়ে দেওয়া আছে, সে ডেলিভার করতেছে 1 পার ইউনিট পাওয়ার এন্ড বোথ দ্য টার্মিনাল ভোল্টেজ এন্ড ইনফিনিট বাস ভোল্টেজ আর 1 পার ইউনিট। টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ইনফিনিট বাসের ভোল্টেজ হচ্ছে 1 পার ইউনিট, আবার টার্মিনাল ভোল্টেজটাও হচ্ছে 1 পার ইউনিট। ঠিক আছে, তো টার্মিনাল ভোল্টেজ বলতে মিন করতেছে এইখানকারটা। ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজ বলতে মিন করতেছে এই যে J.1 এর পরে যেটা সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমরা এখানে ধরতে পারি যেটা ওকে দ্যাট ইজ এই যে এইটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, এইখানে J.2 এর পরে যেটা সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, যে পয়েন্ট এই জায়গায় এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। J.2 এর পরে সরি J.1 না, ভুল বলছি আমি একটু, J.2 এর পরে যে ভোল্টেজটা জেনারেটরের ভোল্টেজ হচ্ছে যে যেটা এখানে একটা জেনারেটর আছে, জেনারেটরের সাথে রিঅ্যাক্ট্যান্স আছে J.2। ঠিক আছে, জেনারেটরের সাথে রিঅ্যাক্ট্যান্স আছে J.2, তার মানে
এই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে জেনারেটরের রিঅ্যাকট্যান্স। জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে জেনারেটরের রিঅ্যাকট্যান্সের পরে যে ভোল্টেজটা আসতেছে সেটা। আর এটা হচ্ছে, সরি এটা আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স। সুতরাং এটা ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সের আগে যেটা সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তার মানে হচ্ছে ইআই প্রাইম তার এই জেনারেটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে J.2, এই টার্মিনালটা হচ্ছে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ। এখানে আমি টার্মিনাল ভোল্টেজ দেখতেছি, সেটা পাচ্ছি 1 পার ইউনিট। আবার ইনফিনাইট বাসের ভোল্টেজ হচ্ছে 1 পার ইউনিট বলে দিচ্ছে। ঠিক আছে, জি স্যার। numbers on the diagram indicate the values of the reactance on the common system base. The transient reactance of the generator is 0.2 per unit as indicated. Determine the power angle equation for the given system operating conditions. Power angle equation বাই করতে বলছে। আর এইটা হচ্ছে J.4 আর এটা হচ্ছে ইনফিনাইট বাস। ঠিক আছে, সো এখানে আমরা যেটা বলতে পারি, আমরা এখানে ডায়াগ্রামটা প্রথমে ড্র করি। ডায়াগ্রামটা হচ্ছে ইআই প্রাইম, তার সাথে J.2 আসলো, এটা হলো ভিটি, এটা হলো J.1, এখানে J.4, এইটাকে টার্মিনালটাকে ইন্ডিকেট করছে 1 দিয়ে, এই নোডটাকে ইন্ডিকেট করছে 2 দিয়ে, এটাকে 3 দিয়ে, আর এখানে 1 পার ইউনিট। ঠিক আছে, এটা গ্রাউন্ডটা হচ্ছে এখানে। সো এখানে 1 মিনিট একটু, হ্যাঁ, বলছে যেটা আমরা জানি যে এখানে Pmax = E1 prime into E2 prime by x। সো x টা হচ্ছে কি এখানে বলে দিছে, খেয়াল করে দেখো, পাওয়ার মেশিন ডেলিভার পাওয়ার করতেছে হলো 1 পার ইউনিট। তার মানে পাওয়ার যেটা ডেলিভার করতেছে সেটা হলো 1 পার ইউনিট। সো আমরা বলতে পারি এই ভোল্টেজটাকে যদি ভিটি ধরি, এটা হচ্ছে ভিটি, আর এই ভোল্টেজটা হচ্ছে 1 পার ইউনিট। ভিটি ইন্টু ভি বাই এক্স সাইন আলফা, এটা ইকুয়াল টু হচ্ছে 1 পার ইউনিট। যেহেতু আমরা বলতেছি যে পাওয়ার যেটা ডেলিভার করতেছে সেটা হচ্ছে 1 পার ইউনিট, পাওয়ারটা হচ্ছে আমাদের E1 প্রাইম ইন্টু E2 প্রাইম বাই এক্স, এবং এই এক্সটা হচ্ছে আসলে বেসিক্যালি এই নোড থেকে এই নোডের রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, সো এই নোডের রিঅ্যাকট্যান্স এখানে J.4, এটা J.4 প্যারালাল, তার মানে ইন্ডাকট্যান্স হচ্ছে J.2, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এই দুইটা প্যারালাল করলে, সো J.2 এর সাথে J.1 অ্যাড করলে দাঁড়াতেছে হলো J.3। তাহলে এই ভোল্টেজটাকে যদি আমি ভিটি ধরে নেই, ভিটি ইনটু ভি হচ্ছে এটা বাই এক্স সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 1। সো ভিটি ইকুয়াল টু হচ্ছে, আমাদের বলে দিছে যে টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে 1 পার ইউনিট, ইনফিনাইট বাসের ভোল্টেজ হচ্ছে 1 পার ইউনিট। সো 1 ইনটু 1 বাই এক্স হচ্ছে 0.3 ইনটু সাইন আলফা, আলফাটাকে ধরে নিতেছে হলো ভিটি আর ডি এর মধ্যে, অ্যাঙ্গেলটাকে ধরে নিতেছে হলো আলফা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ভিটি ইনটু ভি বাই এক্স সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ভিটি হচ্ছে 1, ভিও হচ্ছে 1, এক্স হচ্ছে 0.3, সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা বের হয়ে আসবে। আলফার ভ্যালুটা আসে আমি ক্যালকুলেট করছি এখানে 17.458 ডিগ্রি। ঠিক আছে, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 0.3, 17.458 ডিগ্রি। সুতরাং টার্মিনাল ভোল্টেজটা যেটা, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এর ভোল্টেজটা কি হবে, এর থেকে আরো লিড করবে বাই অ্যাঙ্গেল আলফা। সো এর ম্যাগনিটিউড জানি 1, আর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা হয়ে যাচ্ছে আমাদের 17.458 ডিগ্রি। তাহলে ভিটি হচ্ছে 1 অ্যাঙ্গেল 17.458 ডিগ্রি, হুইচ ইজ যেটাকে আমরা ইয়ে করতে পারি হলো পোলার ফর্ম থেকে যদি রেক্টাঙ্গুলার ফর্ম নেই, তাহলে এটা আসে 0.954 প্লাস J.3 পার ইউনিট। ঠিক আছে, সো আউটপুট কারেন্ট ফ্রম দ্য জেনারেটর, সেটাকে আমরা যদি ডিটারমাইন করতে চাই, জেনারেটর থেকে আউটপুট কারেন্ট যেটা বাইরে হতেছে সেটা হলো, আমরা জানি হলো এই ভোল্টেজটা জানি, এই ভোল্টেজটা জানি,
তাহলে এই কারেন্টটা আমি বের করে ফেলতে পারবো। সো এই কারেন্টটা হবে হলো এইটা 1 angle 17.458 degree, that is 0.954 plus j.3, এইটা minus 1 by j.3 হচ্ছে এই দুটার মাঝের রিঅ্যাক্টেন্স, ঠিক আছে? that is এইটা আর এই পয়েন্টের মধ্যে রিঅ্যাক্টেন্স which is হচ্ছে আসলে j.3 আমরা দেখলাম এটা, ঠিক আছে? সো কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট I is equal to 1 angle 17.458 degree minus 1 by j.3, এটা করলে আসে হলো 1 plus j.1533 which is equal to 1.012 angle 8.716 degree আসে, এটা একটু ভুল আছে, 8.716 ডিগ্রি, আমি একটু লিখে দেই, 8.716 ডিগ্রি আসে আমার হিসাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ তাহলে আমরা বের করতে পারি, ইআই প্রাইমটা এখন বের করতে পারবো সহজেই। তাহলে আমরা জানি ভিটি জানি তার সাথে আই ইন্টু j.2 অ্যাড করে দিলেই বের হয়ে যাবে, ঠিক আছে? সো এটা করেও করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, ভিটি ছিল 0.954 j.3, সেটার সাথে j.2 ইন্টু আই করে দিতে পারি, আই ইজ ইকুয়াল হচ্ছে 1.012 অ্যাঙ্গেল 8.716 ডিগ্রি, যেটা করলে আসে হলো j.2 ইন্টু 1 প্লাস j.1533, এটা ঠিক আছে, ঠিক আছে? এটা আই এর ভ্যালু আমাদের এটা আসছে 1 প্লাস j.1535 বা 1533 আসে আসলে, এটা সরি 1533, এটা ঠিক করে দিই, 1533, ঠিক আছে? করলে যেটা আসে এটা 1.05 অ্যাঙ্গেল 28.44 ডিগ্রি, এটা হলো ইআই প্রাইম। তাহলে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা হচ্ছে এই ইন্টারনাল ভোল্টেজের সাথে এই ভোল্টেজ ইআই প্রাইমের সাথে কোনটা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বাই করতে বলছে দেখি আমরা একটু। এটার মধ্যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন ফর দ্য গিভেন সিস্টেম অপারেটিং কন্ডিশনস, এইটার সাথে এইটার বাই করতে হবে আর কি, ঠিক আছে? ইআই প্রাইমের সাথে ভি এর ইয়েটা বাই করতে হবে, ইনফিনিট বাজের সাথে ইআই প্রাইমের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, ঠিক আছে? সো এখানে আমরা যেটা করব, এক্সটা হয়ে যাবে হলো আসলে ইআই প্রাইমের সাথে ভি এর যে রিঅ্যাকট্যান্স আছে, মিউচুয়াল রিঅ্যাকট্যান্স যেটা সিরিজ রিঅ্যাকট্যান্স যেটা সেটা আসবে। সো এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে হলো, সরি, এক্স ইজ ইকুয়াল টু আসবে হলো j.2 প্লাস j.3 প্লাস এই দুইটা প্যারালাল করলে যেটা, এই দুইটা প্যারালাল করলে আসে j.2, তাহলে j.2 প্লাস j.1 প্লাস j.2, তাহলে j.5 হইতেছে, তাহলে 0.5 পার ইউনিট। সো the pure reactance, সুতরাং p is equal to e1 into e2 by x sin del, এটা আসবে আর কি। সো e1 এর প্রাইমের ম্যাগনিটিউড ছিল 1.05 ইন্টু ভি এর ম্যাক্সিমাম ইয়ে ছিল হলো 1 পার ইউনিট, এটা হলো 1 পার ইউনিট, ভি এরটা হচ্ছে 1 পার ইউনিট, e1 ইন্টু e2 বাই x হচ্ছে 0.5 ইনটু sin del, এটাই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা, ঠিক আছে? সো p is equal to 1.05 into 1 by 0.5, that is হচ্ছে 2.10 sin delta per unit। এখানে ডেল্টা হচ্ছে মেশিনের রোটর অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দা ইনফিনাইট বাস, ঠিক আছে? এটা পর্যন্ত বুঝতে কার কোনো অসুবিধা আছে না? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জেনে রাখতে পারবেন, ঠিক আছে?
বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইটাকে যদি আমরা প্লট করি তাহলে এইভাবে প্লট করতে পারি, এদিকে পি আর এদিকে ডেল্টা প্লট করতেছি। আমাদের এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 2.10 সাইন ডেল্টা। এখানে শুধু উপরের কার্ভটা এখানে আসবে, অন্য কার্ভগুলো আসলে পরের আরেকটা এক্সাম্পলের জন্য, সেটা আমরা পরে দেখবো। সো এখানে আমরা দেখতে পারি যে পি ইজ ইকুয়াল টু 2.10 সাইন ডেল। আর যদি আমরা ধরে নেই মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা হচ্ছে কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে 1 পার ইউনিট যদি ধরে নেই, তাহলে 1 পার ইউনিটটা 2.1 এর প্রায় মাঝামাঝি জায়গা দিয়ে যাবে। এটার ম্যাক্সিমাম হচ্ছে 2.10 সাইন ডেল বলে, এটার ম্যাক্সিমাম হচ্ছে 2.1, তার থেকে অর্ধেকের থেকে একটু কম। এটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট পাওয়ার 1 পার ইউনিট। সো এটা দুইটা পয়েন্টে কার্ভটাকে ইন্টারসেক্ট করে, একটা হলো 28.44 ডিগ্রি। এটা যদি আমি 2.10 সাইন ডেল ইজ ইকুয়াল টু যদি 1 বসাই দিই, তাহলে ডেল্টার ভ্যালু একটা আসে 28.44 ডিগ্রি আর একটা আসে 151.56 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা ভ্যালু আসে। এই দুইটা ভ্যালু নিয়ে আমরা এটাকে ইন্টারসেক্ট করে আর কি। সো আমরা এখানে বলতে পারি যে অপারেটিং অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা ভুল আছে, 24.44 না, এটা 28.44 ডিগ্রি হবে। ঠিক আছে, 28.44 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার পজিশন দিতেছে জেনারেটরটা corresponding to the given operating condition। তাহলে সুইং ইকুয়েশনটা দাঁড়াবে হলো কি, এটা ছিল কি, এটা ছিল পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, তাই না? পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। আর সুইং ইকুয়েশনটা কি হবে? সুইং ইকুয়েশন আমরা বসাবো হলো আমরা পিএম মাইনাস পিই, যেখানে পি হচ্ছে এইটা 2.10 সাইন ডেল, পিএম মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 120f ডি স্কয়ার ডেল্টা বাই ডিটি স্কয়ার। এটা আরো কয়েকটা ফর্মে আছে আসলে, যে কোনো একটা ফর্মে লিখলেই হয়। সো সুইং ইকুয়েশনটা দাঁড়াবে হলো এইচ বাই 180f ইনটু ডি স্কয়ার ডেল্টা বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.10 সাইন ডেল্টা, সেটা এখানে বসাই দিচ্ছে। ঠিক আছে, এখানে এইচটা হচ্ছে মেগা জোলস পার মেগাভোল্ট অ্যাম্পিয়ার, এফটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, আর ডেল্টা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি। সো ডেল্টা আর এফটাকে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে করতে হবে এক্ষেত্রে, যেহেতু দুইটা সিস্টেমের দুইটা দিয়ে দুই রকম থাকতে পারে আর কি, সেজন্য ইলেকট্রিক্যাল নিয়ে কনভার্ট করে দেওয়া আছে। মানে স্যার ম্যাথ গুলো হচ্ছে এরকম যে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন আর সুইং ইকুয়েশন বের করবো ডাটা থেকে। রাইট, এরকম কিছু থাকতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তা আজকে তাহলে এতটুকু থাকুক স্যার। আচ্ছা ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই তো? না স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এরপরেও আরো কিছু ইয়ে করবো আমরা, সেটা দেখবো এরপরে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কি নাম? স্যার 52